আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে এবং কিছুদিনের মধ্যেই তোমাদের বিভিন্ন কলেজগুলোতে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা বারবার বলতেছিলা যে ভাইয়া তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটাতে আমাদের সমস্যা আছে। তো আমি তোমাদের বুঝতে পারলাম যে সেকেন্ড পেপারে তোমাদের অনেকেই সমস্যা আছে, কারণ এই সেকেন্ড পেপার যেহেতু অনেক কলেজের দেরিতে শুরু হয়, তাই অনেকেই ফার্স্ট পেপার কমপ্লিট করে সেকেন্ড পেপারটাতে ওইরকমভাবে টাইম দিতে পারে না। তো সেকেন্ড পেপারের লাস্টের দিকে যে চ্যাপ্টার দুইটা, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন, এই দুটো চ্যাপ্টারে অনেকের সমস্যা থেকে যায়। আর তড়িৎ রসায়ন একটু কিছু কনসেপ্ট পেঁচানো থাকে, তাই অনেকের এই টপিকে সমস্যা থাকে। তাই তোমাদের জন্য ভাইয়া নিয়ে আসলাম কেমিস্ট্রি সিকিউ হিরো, যেখানে আমি তোমাদের টোটাল দুইটা চ্যাপ্টার কমপ্লিট করে দিব সেকেন্ড পেপারের, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। এবং ক্লাসগুলা খুব বড় লেন্দি না করে একটা বা দুইটা লেকচারের মাধ্যমে তোমার হচ্ছে কমপ্লিট করব। যেমন তড়িৎ রসায়নে আমাদের টোটাল দুইটা ক্লাস হবে, তোমার 1 ঘন্টা প্লাস মাইনাস করে দুইটা ক্লাস হবে, যেখানে আজকে একটা টপিক যেখানে ফ্যারাডের সূত্র পড়াবো, সেখানে হচ্ছে ই সেল। এবং তোমরা জানো ফ্যারাডের সূত্র এবং ই সেল এখান থেকেই প্রশ্ন আসে। যদি আমরা প্রশ্ন কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করব, বাট তোমাদের মোটামুটি এই যে দুইটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করাবো সেটা নিয়ে একটা আইডিয়া ভাই দিচ্ছি। তো এভাবে আমরা হচ্ছে কি করব, ছোট ছোট ক্লাসের মাধ্যমে সলভ করব, কারণ একসাথে তোমরা যদি হচ্ছে 4 ঘন্টা একটা ক্লাস, সেটা আসলে একটা সময় বিরক্তি চলে আসে। তাই আমরা হচ্ছে দুইটা টপিক আলাদা দুইটা ক্লাসে শর্ট ক্লাসের মাধ্যমে পড়ে ফেলবো এবং কম্প্যাক্ট ক্লাস হবে। তোমাকে ধরে 7 থেকে 8টা প্রশ্ন করাই দিব, দেখবা সবকিছু এই 7 থেকে 8টা প্রশ্নের মধ্যে চলে আসছে। তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো করার পরে এই টপিকের টেস্ট পেপার নিয়ে বসো। টেস্ট পেপার নিয়ে তোমার 2023 সাল থেকে শুরু করে 15-16 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে তুমি 2 থেকে 3টা বছর নিজে করো, বাকিগুলো তুমি দেখবা সব তোমার 2 থেকে 3 বছরের মধ্যে কমন পড়ে গেছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট বা ওভারভিউ যে আমরা আলটিমেটলি এখানে কি শিখবো। তাহলে আজকে আমরা তড়িৎ রসায়ন এটার ক্লাস করতে যেতেছি, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্যই কারণ সেকেন্ড পেপারে আমাদের জৈব যৌগ চ্যাপ্টারটা আছে এবং অনেকেই ম্যাক্সিমাম জৈব যৌগ থেকে অ্যান্সার করতে চায় না। জৈব যৌগ অনেকে পড়ে না, অনেক বড় দেখে হচ্ছে তোমার স্কিপ করতে চায়। তো জৈব যৌগ তুমি যদি স্কিপ করো, সেখান থেকে যদি 2 থেকে 3টা সিকিউ আসে, তো 8টার মধ্যে 2 থেকে 3টা সিকিউ তো এখানে বাদ পড়ে যাচ্ছে, থাকে কয়টা? 5টা বা 6টা। তো তখন কি হয়, একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে 5 থেকে 6টা আসবে কই থেকে? তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন। এই 3টা থেকেই, এই 3টা চ্যাপ্টার থেকে যে তোমার 5টা বা 6টা সিকিউ আসবে, অবশ্যই 100% আনসার করতেই হবে, কারণ তুমি তো জৈব যৌগ আনসার করবে না। সো এই জন্য আলটিমেটলি কি হয়, আমাদের এই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়তে হয় এবং পোলাপান তখন কি করে, এখানে বেশি সময় দিতে পারে না এবং আলটিমেটলি ধরা খায়। সো আমরা যেটা করব, এই দুটো চ্যাপ্টার নিয়ে হচ্ছে মেইন ফোকাস রাখবো। তাহলে চলো আমরা তড়িৎ রসায়ন শুরু করি। সো তুমি যদি তড়িৎ রসায়নে মানে বোর্ড সিকিউ গুলোর অবস্থা দেখো, বিভিন্ন বিগত বছরগুলোতে বোর্ডে আসা প্রশ্ন, এখানে তোমার হচ্ছে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত, 24 সালে তো হচ্ছে পরীক্ষা হয়নি, তো 23 সাল পর্যন্ত তুমি একটু দেখো, এখান থেকে টপিক মেইনলি আসে দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে ভাইয়া। প্রশ্ন আসে দুইটা জায়গা থেকে ভাইয়া, কি কি কোন কোন জায়গা সেটা? প্রথমত ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র থেকেই মেইনলি প্রশ্ন আসে। কয়টা? তুমি দেখো বিগত 6 বছরে 20টা সিকিউ আসছে বিভিন্ন বোর্ডে জাস্ট ফ্যারাডের সূত্র থেকে। এবং ই সেল, ইনট সেল এবং নার্নস্টের যে সমীকরণ, এখান থেকে আসছে 45টা সিকিউ। তাহলে তুমি একটু দেখো, এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারে জাস্ট আসার মতো আসেই দুইটা টপিক সিকিউতে, ই সেল এবং নার্নস্ট এবং হচ্ছে ফ্যারাডের সূত্র। সো এই ফ্যারাডের সূত্র এবং ই সেল, এই দুইটা যদি আমরা হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা অবশ্যই সিকিউ গ এবং ঘতে কি পাবো, দুইটা সিকিউতে আলটিমেটলি এদেরকে কমন পাবো। তাহলে আজকের ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে এইটা কমপ্লিট করব, ঠিক আছে? আজকে আমরা ফার্স্ট লেকচারে আমাদের ফ্যারাডের সূত্র যেটা, এইটা কমপ্লিট করব। তাহলে চলো আমরা হচ্ছে ডিরেক্টলি ফ্যারাডের সূত্রে জাম্প করি। যেহেতু আমরা একটা কমপ্লিট ক্লাস নিব, কথাবার্তা কম হবে, আমাদের পড়াশোনা বেশি হবে, কারণ তোমাদের এখন কিন্তু সময় বেশি নাই। তাহলে দেখো আমাদের ফ্যারাডের প্রথম সূত্র ভাইয়া। তো ফ্যারাডের প্রথম সূত্র আমাদেরকে কি বলতেছে, যে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি, এই যে অ্যানোড এবং ক্যাথোড দিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ যখন করি, তখন একটা অ্যানোডে কতটুকু পদার্থ তোমার হচ্ছে ভেঙে যাবে বা দ্রবীভূত হবে, বা ক্যাথোডে কতটুকু পদার্থ জমা হবে, অর্থাৎ তড়িৎদ্বারে কতটুকু জমা হবে বা কতটুকু ভেঙে যাবে, এই যে পরিমাণটা, এই যে পরিমাণ দেখো, পরিমাণ ভর, আমরা কেমিস্ট্রিতে পরিমাণকে কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ডাব্লিউ দ্বারা বা ওয়েট বা ভর দ্বারা। এই পরিমাণটা কার সমানুপাতিক ভাইয়া? পরিমাণটা হচ্ছে তুমি সেখানে যতটুকু বিদ্যুৎ দিবা তার সমানুপাতিক। এখন অনেকে বিদ্যুৎ মানে কারেন্ট বুঝো, তাই তো? আমরা বিদ্যুৎ মানে কারেন্টই বুঝি, বাট এখানে বিদ্যুৎ মানে আলটিমেটলি ফ্যারাড বুঝাতে যাচ্ছে ভাই কি? চার্জ। এখানে সে বিদ্যুৎ মানে বুঝাতে চাইছে কি? চার্জ। কারেন্ট আই না, এখানে বোঝাচ্ছে চার্জ। তাহলে ফ্যারাড আমাদের বলতে চাচ্ছে যে ভাই দেখো, এই যে এখানে এখানে এই হচ্ছে অ্যানোড। সো অ্যানোডের গায়ে থেকে ধরো হচ্ছে কিছু পরিমাণে এসে কি করবে, দ্রবণে যাবে, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছ সেগুলো তো অলরেডি দ্রবণের মধ্যে আছে, এখান থেকে এগুলা গিয়ে ক্যাথোডের গায়ে গিয়ে যুক্ত হবে।
এই দুইটা জিনিস কতটুকু এখানে দ্রবণে আসবে বা কতটুকু জমা হবে সঞ্চিত অথবা দ্রবীভূত, দুইটার পরিমাণ W ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটুকু চার্জ দিবা তার উপরে। তাহলে আমরা ফর্মুলায় বলতে পারি কিনা যে ফ্যারাডের সূত্র মতে কতটুকু সঞ্চিত বা দ্রবীভূত হবে সেই W প্রপোর্শনাল টু চার্জ Q, এটা আমরা বলতে পারি না। এই সিম্পল ফর্মুলাটি হচ্ছে ভাই ফ্যারাডের সূত্র, এই সিম্পল ফর্মুলাটি হচ্ছে ভাই ফ্যারাডের সূত্র। তাহলে ফ্যারাড আমাদেরকে এটাই বলতে যাচ্ছে যে আপনি যত বিদ্যুৎ দিবেন বা যত চার্জ দিবেন তত বেশি জমা হবে বা তত বেশি হচ্ছে কি ভেঙে দ্রবণের মধ্যে আসবে। তাহলে ফ্যারাডের সূত্রটা বুঝতে পারছি। এবার আমরা বাকি কাজ তো সেম, সব জায়গায় একই কাজ করি। যেখানে আমাদের ম্যাথ করতে হলে তো সমানুপাতিক চিহ্ন রাখা যাবে না, সমান চিহ্ন আনতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে সমান চিহ্ন নিয়ে আসি তাহলে এখানে একটা ধ্রুবক আনতে হবে, যে ধ্রুবকটা তোমরা সবাই জানো যে আলটিমেটলি আমাদের এখানে জেড থাকে ধ্রুবকটা, তাই না, এবং হচ্ছে কিউ। দেন আমরা এখান থেকে একদম ফিজিক্সের বেসিক ফর্মুলা, একদম ফিজিক্সের বেসিক ফর্মুলায় পড়ে আসছি। কি ভাই কি পড়ে আসছিলাম, যে চার্জ হচ্ছে তড়িৎ এবং হচ্ছে কারেন্টের গুণফলের সমান, তাই তো। কিউ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে আইটি, এটা আমরা পড়ে আসছি না একদম ছোট থেকে। তাহলে সেটা যদি বসাই দিই তাহলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়ালস টু চলে আসতেছে হচ্ছে জেড আই টি, এবং এই ফর্মুলাটা দিয়ে আমাদের কি করতে হয়, বেশিরভাগ ম্যাথ করতে হয়, তাই না। এই ফর্মুলা দিয়ে দেখো সিম্পল একটা কনসেপ্ট থেকে ফ্যারাডের ফার্স্ট লটা চলে আসছে, এবং এটা থেকে 22টা সিকিউ এবং এমসিকিউ কয়টা আসছে একটু দেখো, এমসিকিউ আসছে 32টা। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো যে ফ্যারাডের সূত্র আসলে কত বেশি ইম্পর্টেন্ট, অথচ কত সিম্পল একটা কনসেপ্ট সে হচ্ছে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র, যে W ইজ ইকুয়ালস টু ZQ বা W ইজ ইকুয়ালস টু ZIT। সো তোমাদের যে একটা কনফিউশন হয়, ফার্স্ট কনফিউশন যে ভাইয়া চার্জ, কারেন্ট, সময়, W এগুলো তো আমরা বুঝি, এগুলো আমরা ফিজিক্স ইউজ করছি, অন্যান্য জায়গায় ইউজ করছি। সমস্যা হচ্ছে জেড। এই জেডটাকে কি বলা হয় ভাইয়া, এই জেডটাকে বলা হয় হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ভাইয়া জেডটাকে কি বলা হয়, জেডটাকে বলা হয় হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সো প্রথমত তোমাদের যেহেতু প্রথম কনফিউশন এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে, তাহলে ভাইয়া প্রথমে আলোচনা করব তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে তুমি কি বুঝো। দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটাকে আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা কি ভাইয়া, এটা হচ্ছে জেড। সো এই জেড আমরা কিভাবে মেজার করি, জেড আমরা মেজার করি এইভাবে, ওই যে তুমি যেই পদার্থটাকে জমা করবা বা তুমি হচ্ছে দ্রবীভূত করবা তার ভর উপরে আমরা লিখতে হয়, ঠিক আছে, আণবিক ভর। নিচে হচ্ছে এই যে সে কয়টা ইলেকট্রন আদান প্রদান করে তোমার হচ্ছে জমা হবে বা দ্রবীভূত হবে সেইটা, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, যে কয়টা ইলেকট্রন আদান প্রদান করবে ইনটু ফ্যারাডের কনস্ট্যান্ট কত 96,500। এই যে টার্মটা, এটাকে বলা হচ্ছে কি ভাইয়া, এটাকে বলা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এভাবে আমরা ম্যাথমেটিক্যালি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটাকে কাউন্ট করি। আর তুমি যদি সংজ্ঞা দিতে চাও ভাইয়া, সংজ্ঞা আমি হচ্ছে সংজ্ঞা বলতে চাই, তো ক নাম্বার অনেক সময় আসে দেবা সংজ্ঞা। সংজ্ঞার জন্য আমরা কি করব, দেখো ফ্যারাডের সূত্র কি আসলো, W ইজ ইকুয়ালস টু ভাইয়া ZQ। তাহলে Z সমান সমান কি আসতেছে, W ডিভাইডেড বাই Q। তাহলে এবার আমরা যে কোনো সংজ্ঞা দিতে গেলে কি করি, সূত্রের নিচেরটাকে 1 বানায় ফেলি। সো এই যে চার্জটাকে তুমি হচ্ছে 1 কুলম্ব বানায় ফেলো। তাহলে দেখো এটা যদি 1 হয় তাহলে Z ইকুয়ালস টু কি পড়ে থাকবে, W। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা পদার্থের মধ্যে যখন আমরা হচ্ছে সঞ্চিত করতেছি বা দ্রবীভূত করতেছি, সেটার চার্জ বা বিদ্যুৎ যদি তোমার কত হয় 1 কুলম্ব হয়, তাহলে যতটুকু ভর জমা হবে তাহাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাই সংজ্ঞা। দেখো তুমি যদি 1 কুলম্ব বিদ্যুৎ দাও তাহলে যতটুকু W জমা হবে সেটাই কি জেড না, W ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু W বাই কিউ। তো কিউ যদি 1 হয় তো এটা তো এখানে নাই, আছে কি জেড ইকুয়ালস টু W। তার মানে বিদ্যুৎ যদি 1 কুলম্ব হয় বা চার্জ যদি 1 কুলম্ব হয় তাহলে যতটুকু জমা হবে বা দ্রবীভূত হবে সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এরপরে আসো যে ভাইয়া ফ্যারাডের সূত্র থেকে আমাদের ম্যাথগুলো কি কি টাইপের আসে। ঠিক আছে, ফ্যারাডের সূত্র থেকে দেখো সূত্রটা কি, সূত্র ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া W ইকুয়ালস টু ZQ, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটে আসলে এখানে কি কি আছে দেখো তো, ভর আছে তাই না। তো তোমার কাছে ওই বস্তুটার কতটুকু সঞ্চিত হয়েছে বা কতটুকু জমা হয়েছে সেই ভরটা জানতে যেতে পারে। জেড, এই জেড টার্মটার মধ্যে কি কি আছে, আণবিক ভর আছে, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এই দুইটা। এটা তো সবসময় 96,500, এটা তো চেঞ্জ হবে না। তাহলে অনেক সময় এম জানতে চাইতে পারে, ই জানতে চাইতে পারে, এবং এখান থেকে চার্জ কিউ জানতে চাইতে পারে। এরপরে আমরা যখন আবার চার্জের বদলে আই আর টি লিখে দিব ZIT, তখন আমাদের এখানে কারেন্ট চলে আসবে এবং সময় চলে আসবে। তাহলে এখানে জানার মতো কয়েকটা জিনিস আছে, ভর কি, কারেন্ট কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে আবার আছে আণবিক ভর এবং কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তাহলে এইগুলোই ঘুরে ফিরে দেয় তোমার হচ্ছে জানতে চায়। ঠিক আছে, যে কোনো একটা জিনিস জানতে চাইবে, বাকি সবকিছু দেওয়া থাকবে। মনে রাখো, যে কোনো একটা জিনিস জানতে চাইবে, বাকি তোমার কাছে সব দেওয়া থাকবে। তোমার চিন্তা নাই যে ম্যাথ মিলবে কি মিলবে না, মতটা কেমনে চিন্তা করবো। প্রথম চিন্তা তোমার এটা থাকবে
যে যেহেতু এখানে একটা জিনিস জানতে চাইছে তার মানে বাকি সব দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো এরপরের সমস্যা যেটা, যে আমরা তো এখানে ভর বের করছি তাই না, বাট কেমিস্ট্রিতে আমরা একটা চেইন ফর্মুলা পড়ি যে মোল ইজ ইকালস টু ভর বাই আণবিক ভর ইজ ইকালস টু ভি ডিভাইডেড বাই 22.4 ইজ ইকালস টু অণু অথবা পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটা হচ্ছে কি আলটিমেটলি 6.023 10⁻23। সো তুমি দেখো, তুমি যদি কেমিস্ট্রিতে কোনো কারণে ভরটা জানতে পারো তাহলে তুমি মোল বের করতে পারবা, আয়তন বের করতে পারবা, অণু পরমাণুর সংখ্যা বের করতে পারবা। তাহলে এইখানে যখন আমরা ধরো জেড দিয়ে দিছে, আই দিয়ে দিছে, টি দিয়ে দিছে, তাহলে আমরা যখন ডাব্লিউ বের করতে পারবো তখন আমরা কি বের করতে পারবো, এটা আয়তন বের করতে পারবো, এটা কি বের করতে পারবো, অণু পরমাণুর সংখ্যা বের করতে পারবো। অথবা উল্টা ধরো হচ্ছে অণু পরমাণুর সংখ্যা দিয়ে দিছে, সেখান থেকে ভর বের করতে পারবো, ভর দিয়ে এরপরে ধরো হচ্ছে জেড বের করতে বলতে পারে, কারেন্ট বের করতে বলতে পারে, সময় বের করতে বলতে পারে। তার মানে তোমার চিন্তা নাই, তোমাকে কিছু না কিছু দিয়ে দিবে, তোমাকে জাস্ট একটা জিনিসের মান বের করতে বলবে। তাহলে আমাদের যদি এগুলার মধ্যে কোনো কিছু বের করতে বলে আয়তন বা অণু সংখ্যা, আমরা আগে কি বের করব, ভর, কারণ ফ্যারাডের সূত্রে কি বের করা যায়, ভর। তারপর এটা বসায় এখান থেকে আয়তন বা হচ্ছে অণু পরমাণুর সংখ্যা বের করব। ঠিক আছে, এন্ড যদি এগুলা দিয়ে দেয় তাহলে আমরা আগে ভর বের করব, ভরের মান বসায় এখান থেকে জেড, আই বা টি যেটা বের করতে বলবে সেটা বের করব। তাহলে এই হচ্ছে ওভারঅল ফ্যারাডের সূত্র থেকে কি কি টাইপের ম্যাথ আমাদের আসতে পারে। তাহলে এবার আমরা চলে যাই ফ্যারাডের সূত্রের প্রথম ম্যাথে, যে কি বলছে ভাইয়া, যেটা দিনাজপুর 2015 সালে আসছিল ম্যাথটা, বলতেছে ফেরাস সালফেট দ্রবণের মধ্যে আমরা যদি 250 অ্যাম্পিয়ার কি করি বিদ্যুৎ দিই। তাহলে এবার আসো যে ভাই তুমি বুঝবা কেমনে যে এই তড়িৎ রসায়নে কখন বিদ্যুৎ দিয়ে চার্জ বুঝাইতেছে, কখন হচ্ছে তোমার কারেন্ট বুঝাইতেছে। তুমি বুঝবে এইভাবে, তুমি পাশে একক দেখবা, ভাই অ্যাম্পিয়ার এটা কি চার্জের একক, এটা কি কুলম্ব না, তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে কারেন্ট। তাহলে আমাদের কি দেওয়া আছে, এই যে আমাদের আই দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, আই দেওয়া আছে। ঠিক আছে, এবং বলছে ফেরাস সালফেট, তো আমরা কি ধাতু কতটুকু জমা হয়েছে বা কতটুকু দ্রবীভূত হয়েছে সেটা বের করবো। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে আয়রন কে নিয়ে। তো ফেরাস সালফেট এখানে কি অবস্থায় আছে ভাইয়া, Fe2+ অবস্থায় আছে, তাই তো। তাহলে বুঝতে পারতেছে এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান হবে। আচ্ছা, এবারে ভাই কত মিনিট, কত মিনিট বলছে ভাই 40 মিনিট। তাহলে টাইম দেওয়া আছে টি, টাইম দেওয়া আছে টি। আমাদের বলছে কি, আমাদের বলছে যে আচ্ছা এগুলো যদি করি তাহলে কত গ্রাম, এই যে কত গ্রাম, তার মানে কি ডাব্লিউ বের করো, যে কত গ্রাম তোমার হচ্ছে ধাতু জমা হবে। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2015 সালের প্রশ্ন। আমরা কি জানি, আমরা জানি যে ফ্যারাডের সূত্র মতে, আমরা এখান থেকে অ্যান্সার শুরু করতেছি, যে অ্যান্সার আমরা জানি কি, যে ফ্যারাডের সূত্র মতে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে জেড আই টি। তো এবার দেখো প্রথম কাহিনী হচ্ছে জেড। তো জেড যখন আমরা বের করতে যাব তখন উপরে কি বসাইতে হয়, আণবিক ভর। কাকে নিয়ে আলোচনা করতেছো বা কে জমা হচ্ছে, আয়রন। আয়রনের আণবিক ভর কত, 55.85। এটা তোমাদের জানার কথা, 55.85, বা অনেকে 56 জানো, 56 দাও, কোনো সমস্যা নাই, আমারই ভুল হবে না। নিচে কি বসাইতে হয়, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, দেখো আছে Fe2+, সেখান থেকে ধাতু বা আয়রন বানাইতে হলে, Fe বানাইতে হলে দুইটা ইলেকট্রন তোমার হচ্ছে আদান প্রদান করতে হবে। তাহলে এখানে ই যেটা আছে সেটা কত, 2 ইন্টু তোমার ফ্যারাডের ধ্রুবক কত, 96,500 ইন্টু ফ্যারাডের ধ্রুবক 96,500। দেখো তোমরা জেড বের করতে পারলাম কিনা, আমি পাশে সূত্রটা লিখে দিই। দেখো জেড কি ছিল, জেড ছিল তোমার হচ্ছে এম ডিভাইড বাই ই ইন্টু তোমার হচ্ছে 96,500, তার সাথে তুমি গুণ করবা হচ্ছে আই আর টি কে, তাই তো, তার সাথে তুমি গুণ করবা আই আর টি কে। আচ্ছা, এটা তোমার হচ্ছে এক্স এর মতো দেখা যাচ্ছে, আমি এটা মুছে দিই, তোমাদের কনফিউশন হতে পারে যখন যারা লেকচার স্লাইড দেখবে। তাহলে এই দেখো জাস্ট জেড এর সাথে আমরা কি করব, আই আর টি গুণ করব। তাহলে এই যে আমাদের জেডটা বের হয়ে আসলো, ই হচ্ছে 2, এম হচ্ছে 55.85 ইনটু কারেন্ট আই কত দেওয়া আছে, কারেন্ট আই দেওয়া আছে তোমার হচ্ছে 250 অ্যাম্পিয়ার এবং টাইম। এবার আসো তুমি সবকিছু বসাইরা এসআই এককে, বা টাইম দেওয়া আছে কত, 40 মিনিট। তাহলে এবার তোমার এটা কি করতে হবে, এটাও এসআইতে বসাইতে হবে। তাহলে 40 মিনিটকে তুমি যদি হচ্ছে সেকেন্ডে নিয়ে যাও, 40 ইন্টু হচ্ছে 60 গুণ করে দিলাম, তাহলে দেখো একদম ইজি। তোমার কি করতে হবে, বাকি কাজ তো ক্যালকুলেটর করবে। আমরা দেখি অ্যান্সারটা কত আসতেছে, আমাদের অ্যান্সারটা আসতেছে হচ্ছে তোমার উপরে কত, 55.85 ইন্টু তোমার হচ্ছে 250 ইন্টু 40 ইন্টু 60, আর নিচে হচ্ছে 2 ইন্টু 96,500। আমাদের এখান থেকে অ্যান্সারটা আসতেছে 173.62 গ্রাম। এত গ্রাম হচ্ছে আমাদের আয়রন জমা হবে। ঠিক আছে, এটা দেখো একদম বেসিক কনসেপ্টের ম্যাথ, যে কতটুকু তোমার হচ্ছে ধাতু জমা হবে বলছে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। তাহলে জেড সমান সমান কি, আণবিক ভর ডিভাইড বাই কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 96,500 ইন্টু আই আর টি। তাহলে এম কত, আয়রন 55.85, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে কেমনে বুঝবো, দেখো FeSO4 মানে ফেরাস সালফেট। তো এখানে কি আছে, দুই অবস্থায় আছে না, দুই, তাহলে দুইটা ইন্টু 96,500, কারেন্ট কত, 250,
টাইম দেওয়া আছে মিনিটে, বসাতে হবে সেকেন্ডে, তাহলে 40 × 60 গুণ করলাম, তাহলে অ্যান্সারটা আমি আরেকবার চেক দিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। এত 40 60 / 27, হ্যাঁ ঠিক আছে, 173.62 গ্রাম আলটিমেটলি আসে, 63 হয়তো 62 বললাম। তাহলে এটা হচ্ছে আমাদের দিনাজপুর 15 সালের এবং আমাদের প্রথম যে প্র্যাকটিস প্রশ্ন সেইটা। তাহলে আমাদের প্রথম প্র্যাকটিস প্রশ্ন আশা করি বুঝতে পারছো। এখান থেকে এখন কি কাহিনী করবে দেখো, ডাব্লু বের করতে পারছো না, এখন তোমার বলবে পরমাণুর সংখ্যা বের করো, তাহলে তুমি ডাব্লু বের করে ফেলছো। এবার তুমি কি জানো যে ডাব্লু ডিভাইড বাই এন ইজ ইকুয়ালস টু পরমাণুর সংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো বের করতে পারবা, আয়তন বের করতে বলবে, ঠিক আছে, এইগুলোই আলটিমেটলি আসবে। তাই আমাদের সেকেন্ড প্র্যাকটিস প্রশ্ন বলছে তুতের জলীয় দ্রবণ, তুতের জলীয় দ্রবণ, ঠিক আছে, এভাবেই আসছে প্রশ্নটা, মানে প্রশ্নটা বইতে এভাবেই দেওয়া, তুতি বলা, ঠিক আছে। সো তার আগে আমাদের জানতে হবে যে ভাই তুতে মানে কি। সো তুতের মধ্যে কি থাকে ভাইয়া, তুতের মধ্যে থাকে হচ্ছে কি, তুতের মধ্যে থাকে হচ্ছে কপার সালফেট, তুতের মধ্যে কি থাকে, কপার সালফেট। তাহলে তুতের মধ্যে আলটিমেটলি মেনলি থাকে কি আমাদের কপার সালফেট। তো এই যে কপার সালফেট যে থাকতেছে এখানে, এই কপার নিয়ে আমাদের হচ্ছে কাজ, আমরা তো ধাতু জমা করব কপার। তাহলে চলো আমরা বুঝে গেলাম যে এখানে তুতের মধ্যে আলটিমেটলি কি আছে, কপার, এবং কপার সালফেট যেহেতু তাহলে কপার 2+, তাহলে যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে, 2টা। এবং বাকি কারেন্ট কত দেওয়া আছে ভাইয়া, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, 0.5 অ্যাম্পিয়ার। সময় কতটুকু দেওয়া আছে, সময় দেওয়া আছে 10 মিনিট, ঠিক আছে। আমি একটা ম্যাথও পাই নাই যেখানে সময় তোমার হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে, মানে যত ব্যাচি দেখলাম সব মিনিটে দেওয়া আছে। প্রশ্ন কি করছে, প্রশ্নকর্তা প্রশ্ন করছে যে বলো তো কত গ্রাম জমা হবে, মানে সেম আগের ম্যাথ যে কতটুকু ধাতু, এবং তার সাথে বলছে কতগুলা কপার পরমাণু জমা হবে। এই দেখো, তাহলে এবার আমার পরমাণু চাইছে, দেখো আমরা কি করব, আমাদের সূত্র থেকে ফ্যারাডের সূত্র থেকে কি বের করা যায়, ভর, ভর বের করব। তারপরে ওই যে পরিমাণগত রসায়নে ডাব্লিউ দেওয়া থাকলে পরমাণু সংখ্যা অনুপরমাণু সংখ্যা বের করছি না, সেটা করব। তাহলে সিম্পল আগের ম্যাথটাই, সেখান থেকে দুইটা লাইন ক্যালকুলেশন বাড়বে। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে ভাইয়া ফ্যারাড আমাদের বলছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ZIT। দেন তুমি জানো যে ভাই জেড সমান সমান কি, আণবিক ভর ডিভাইড বাই তোমার কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে ইনটু 96,500, যেটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। এবার তুমি তার সাথে কি গুণ করবা, IRT, তাই তো, তার সাথে গুণ করবা IRT। সো এবার চলো বসাই দিই ভাইয়া, আণবিক ভর কে, এটা কপার। তোমাকে আমি বলে দিই যে তুমি কপার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল এবং জিঙ্ক এদের পারমাণবিক ভর মুখস্থ রাখবা। পরীক্ষার অনেক সময় বলে দেয় যে পাশে কপারের ভর হচ্ছে 63.5, বাট তোমার কাজ হচ্ছে ওই ভর দেখা তুমি হচ্ছে ওই আশায় যাও না যে পরীক্ষা হলে তোমাকে ভর বলে দিবে। তুমি মনে করবা যে তোমার ভর বলবে না, তুমি ডি ব্লকের একদম ক্রোমিয়াম থেকে শুরু করে একদম জিঙ্ক পর্যন্ত 24 থেকে শুরু করে 30 পর্যন্ত সবগুলার ভর মুখস্থ করবা। আর কি মুখস্থ করবা, সিলভারের ভর মুখস্থ করবা। আর কি মুখস্থ করবা, স্বর্ণের ভর মুখস্থ করবা। আর কি ভর মুখস্থ করবা, প্লাটিনামের ভর মুখস্থ করবা। কি বলছি, ক্রোমিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত প্রত্যেকটার ভর মুখস্থ করবা, সিলভারের ভর মুখস্থ করবা, স্বর্ণের ভর মুখস্থ করবা এবং প্লাটিনামের ভর মুখস্থ করবা, শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে এবার দেখো যে আমাদের এখানে জেড এম, আমরা যদি ফার্স্ট জেড বের করবো, তাহলে এম ভর কত, কপারের ভর হচ্ছে 63.5, ঠিক আছে, 63.5। কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে, কপার সালফেটে কপার কত আছে 2+, সেখান থেকে কপার ধাতু মানে কি কপার জমা করবো, তার 2+ থেকে কপার হইতে কত, 2টা ইলেকট্রন আদান প্রদান করতে হবে। তাহলে ই হচ্ছে 2 ইন্টু ফ্যারাডের ধ্রুবক কত 96,500 ইন্টু কারেন্ট কত ভাইয়া 0.5 অ্যাম্পিয়ার, 0.5 ইন্টু টাইম কত 10 মিনিট। তো আমরা তো এসআই এককে নিব, তাহলে 10 এর সাথে তুমি হচ্ছে 60 গুণ করে দাও, তাহলে এটা কিসে চলে আসবে, এটা চলে আসবে কি ভাইয়া সেকেন্ডে। তাহলে আমরা যদি গুণ করি 63.5 ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 60 ডিভাইড বাই 2 ইন্টু 96,500, তাহলে আমরা দেখেন অ্যান্সার আসতেছে ভাইয়া 0.0987, এত তোমার হচ্ছে গ্রাম, এত গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে, ঠিক আছে। সো এত গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে। সো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেছে, যে বলছে কতটুকু কপার, কত গ্রাম কপার জমা হবে 0.0987। এবার বলছে যে ভাই পরমাণু বলো তো এটা কি এই চ্যাপ্টারের ম্যাথ, ভর জানলে পরমাণু বের করা কি এই চ্যাপ্টারের ম্যাথ না ভাইয়া, এটা পরিমাণগত রসায়নের ম্যাথ। তাহলে আমরা পরিমাণগত রসায়নের ম্যাথ একটা করি, দেখি কি করব। আমরা যখন ভর জেনে গেছি, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ আমরা জানি যে ভাইয়া W ডিভাইড বাই M ইজ ইকুয়ালস টু অনুপরমাণুর সংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমাদের বের করতে বলছে পরমাণুর সংখ্যা x, তাহলে x ইকুয়ালস টু কত আসবে, W কত পাইছি 0.0987, 0.0987 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো কত ভাইয়া, নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কত তোমার হচ্ছে আণবিক ভর, আণবিক ভর কত 63.5, তাহলে সেটা দ্বারা ভাগ করে দাও 63.5, শেষ।
এই যে আমাদের পরমাণুর সংখ্যা চলে আসবে। তাহলে পরমাণুর সংখ্যা কত আসবে, অ্যান্সার কত আসছে, অ্যান্সার ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 63.5। তাহলে অ্যান্সার আসতেছে 9.36 ইন্টু 10⁻20। এতগুলা তোমার হচ্ছে পরমাণু। তাহলে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার দেওয়াই শেষ, যে পরমাণু কয়টা এবং হচ্ছে তোমার কত ভর, দুইটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে দেখো সিম্পলি আগের ম্যাথটাই করলাম, এক্সট্রা পরিমাণগত রসায়নের একটা লাইন ক্যালকুলেশন আমাদের বাড়ছে। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের আয়তনও বের করতে বলতে পারতো, তখন আমরা কি করতাম, W/M সমান V/22.4, এটা আমরা করতাম। দেখো আলটিমেটলি প্রত্যেকটা ম্যাথ তুমি দেখবে এই টাইপের, এবং তারপরে স্টুডেন্টরা কেন যেন ভুল করে, মানে তারপরে স্টুডেন্টরা কেন জানি হচ্ছে ভুল করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড প্র্যাকটিস প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। এমনি 2 থেকে 3টা প্র্যাকটিস করলে এমনি ক্লিয়ার হয়ে যায়। তোমার কাছে হচ্ছে ক্লাস শেষে টেস্ট পেপার নিয়ে বসো, কোনো ম্যাথ ফ্যারাডে সূত্র তোমাকে আটকাতে পারবে না, কোনো ম্যাথ দিয়ে আটকাতে পারবে না। ঠিক আছে, তো এরপরে আসো 3 নাম্বার প্র্যাকটিস প্রশ্ন। কি বলছে, বলছে ভাইয়া গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম অ্যালুমিনিয়াম জমা করতে হবে। কারেন্ট দেওয়া আছে কতটুকু, 1.5 এম্পিয়ার, আই দেওয়া আছে। বলছে কত সময় ধরে কি করবে, তারা হচ্ছে এই কাজটা করবে। তার মানে এবার আমার টাইম দেয় নাই, টাইম বের করতে বলছে। বলছে কত সময়, টাইম কত, চালনা করলে ক্যাথোডে কতটুকু তোমার অ্যালুমিনিয়াম জমা হবে, 1.6 গ্রাম। তার মানে ডাব্লিউ দিয়ে দিছে, টাইম বের করতে বলছে। দেখো তো কি বলছি, একটা জিনিসই বের করতে বলবে, বাকি সব দিয়ে দিবে। তাহলে এবার দেখো আমরা কি জানি, আমরা যদি অ্যান্সার করি, আমরা জানি যে ভাইয়া ফ্যারাডের সূত্র মতে কি, W = হচ্ছে ZIT। তো আমাদের W জানি, Z জানি, I জানি, T জানি না। তাহলে T সমান সমান কত আসবে ভাইয়া, T সমান সমান আসবে কি, T সমান সমান আসবে W/ZI। তাহলে এবার বসাই দাও ভাইয়া, W কত, 1.6 গ্রাম, 6 গ্রাম তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, বসাই দিলাম। জেড কত, জেড হচ্ছে উপরে আণবিক ভর, অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত, 27, তাহলে যে বসাই দিলাম 27। এবং অ্যালুমিনিয়াম কত হয়, 3+, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3, দেখছো অ্যালুমিনিয়াম 3+, তাহলে 3 ইন্টু 96,500, তাহলে এই গেল আমাদের জেড, আণবিক ভর বাই তোমার কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে ইন্টু 96,500। আর আই কারেন্ট কত, 1.5 এম্পিয়ার, কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 1.5 এম্পিয়ার। তাহলে এই যে বাকি কাজ তোমার ক্যালকুলেটর করবে। তাহলে সেটা করলে কত সেকেন্ড সময় আসতেছে ভাইয়া, সময় আসতেছে তোমার 1.6 ডিভাইড বাই 27 ডিভাইড বাই তোমার হচ্ছে 3 ইন্টু 96,500 ইন্টু তোমার 1.5, এটা করলে আসতেছে তোমার হচ্ছে 11,437.04 সেকেন্ড। তো এটা যেহেতু অনেক বড় একটা মান, আমরা চাইলে এটাকে মিনিটে নিয়ে যেতে পারি। সো মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করব, তখন আসবে হচ্ছে 190.6 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে সেকেন্ডে রাখতে পারো, কোনো সমস্যা নেই। বা প্রশ্ন যদি বলে দেয় যে মিনিটে বের করো, প্রশ্ন যদি বলে দেয় ঘন্টায় বের করো, তাহলে আগে তুমি সেকেন্ডে বের করে তারপরে হচ্ছে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই ম্যাথটা আহামরি সেম আগের ম্যাথটা, খালি এখানে ভর বলে দিছিল, আমাদের বের করতে বলছে কত টাইম লাগবে। সো এখন আর কি আসতে পারে ভাই, আর কি আসতে পারে, দেখো আমাদের টাইম দিয়ে কারেন্ট বের করতে বলতে পারে, সেম সবকিছু দেওয়া আছে। ধরো এখানে টাইমও দেওয়া আছে, কারেন্ট দেওয়া নাই, তাহলে বলবে কারেন্ট কত, সেম খালি তুমি কারেন্টটাকে এক পাশে রাখবা, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিবা, চলে আসবে। ধরো কারেন্ট দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে, কতটুকু জমা হবে সেটাও বলে দিছে। জেড এর মধ্যে তোমার হচ্ছে আণবিক ভর যেটা আছে সেটা বলে নাই, এই গ্যাসের নামই বলে নাই, বলছে কি যে একটা অজ্ঞাত গ্যাস আছে, বলো তো সেটা কে। তো তুমি জানো যে তুমি যদি আণবিক ভরটা বের করে ফেলতে পারো, তাহলে বলতে পারবে এটা কি। তো তুমি যখন ওখান থেকে এম হিসাব করে আসবে 27, তখন তুমি বলবে এটা অ্যালুমিনিয়াম। যখন এম হিসাব করে আসবে 63.5, তুমি বলবে এটা কপার। যখন আসবে 65, তুমি বলবা জিঙ্ক। যখন আসবে 56, তুমি বলবা আয়রন। তার মানে কি, দেখো এইভাবে তোমার হচ্ছে প্রশ্নগুলো পেঁচাইতে পারে। ঠিক আছে, অথবা সব দিয়ে দিল, এইটা তোমাকে দিল না যে তোমার হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। ঠিক আছে, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, বলো তো কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তখন তুমি এই যে এইটা বের করবা, বাকি সব তো তোমাকে বলে দিছে। তাহলে এইভাবে তোমার হচ্ছে পেঁচানো আসতে পারে। এরপরে আসো একটা স্পেশাল ম্যাথ কিসের জন্য, কারণ এখানে মেইনলি আমি যে প্রশ্ন একটু পড়ি তাহলে বুঝতে পারবো। বলছে সালফিউরিক অ্যাসিডের একটা লঘু দ্রবণের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিছি, তার মানে কারেন্টটা দেওয়া আছে, এই দেখো আই, কতক্ষণ যাবত চালনা করলে, তার মানে প্রশ্নে কি বের করতে বলছে, কতক্ষণ মানে টাইম কত, সেই প্রশ্ন আমাদেরকে কি বের করতে বলছে ভাইয়া, যে টাইম = হোয়াট। কি করছে তারা বলছে এটা করলে এসটিপি তে 600 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখন ভাইয়া সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে, ওই যে H2, তো সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে কি হবে, H2টা আলাদা হয়ে যাবে, সালফেটটা আলাদা হয়ে যাবে। তো সালফিউরিক অ্যাসিড থেকে কি হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো তারা আমাদেরকে প্রশ্ন একটু পেঁচাই করছে যে এতটুকু কারেন্ট দিলাম, কতক্ষণ টাইম লাগবে কি করতে, 600 ml হাইড্রোজেন গ্যাস এসটিপি তে উৎপন্ন করতে। সো দেখো পরিবেশ রসায়নের একটা ম্যাথ এখানে পেঁচাই দিছে। পরিবেশ রসায়নের ম্যাথ কেমনে, তুমি দেখো তো
যে এসটিপিতে বা পরিমাণগত রসায়ন একই ম্যাথ, এসটিপিতে 600 ml হাইড্রোজেন গ্যাস, এটার কি তুমি ভর বের করতে পারবা কি পারবা না বলো তো? ভাই এসটিপি মানে কি? এসটিপি মানে তুমি জানো প্রেসার হচ্ছে 1 atm, জানো তো? এসটিপি মানে তুমি জানো তাপমাত্রা হচ্ছে 0°C, বা আমরা ম্যাথ করি কি সে কেলভিনে বা 273 কেলভিন, এটা তুমি জানো। তাহলে যেহেতু তুমি এসটিপি তে জানোই যে ভাই পি আর ভি, এটা তোমাকে বলে দিছে যে ভি কতটুকু উৎপন্ন করতে চাই 600 ml, তাই তো? 600 ml বা 0.6 লিটার আমরা বলতে পারি। তাহলে তুমি পি জানো, টি জানো, ভি জানো, তাই তো? তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি অ্যাপ্লাই করলে তুমি এই হাইড্রোজেন গ্যাসের ভরটা বের করতে পারবা না? তাহলে ওই যে ভর বের করে ফেললেই তুমি কি জানো ফ্যারাডের সূত্র কি দিয়ে ভাইয়া, ডাব্লিউ ইকুয়ালস টু জেড/আইটি, ফ্যারাডের সূত্র করতে হলে ডাব্লিউ লাগবে। তাহলে ডাব্লিউ বের করার জন্য তোমাকে পরিবেশ রসায়নের ছোট্ট একটা ম্যাথ করতে হবে। তাহলে আমরা কি জানি দেখো, দুইটা স্টেপে ম্যাথটা করব, প্রথমত আমরা ভর বের করব। তোমার বলছে এতটুকু কারেন্ট দিছি, কতক্ষণ সময় লাগবে, কি করবে, এসটিপি তে 600 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, ঠিক আছে? তাহলে দেখো এটা কেন স্পেশাল এখনো বলি নাই। প্রথমত এই দুইটা চ্যাপ্টারে ম্যাথ পেঁচাইছে তাই একটু স্পেশাল, আর একটা জায়গা আছে সেটা ম্যাথ করতে গেলে আটকাবো আমরা, ঠিক আছে? তো দেখো ম্যাথ করতে গেলে প্রশ্নটা আসবে আমাদের মনে, ঠিক আছে? প্রশ্নটা আসবে আমাদের মনে। তাহলে চলো প্রথম পার্টটা করি, যে এসটিপি তে 600 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, ডাব্লিউ। তাই আমরা জানি যে ভাই পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। তাহলে সেখান থেকে আমরা যদি পিভি ইজ ইকুয়ালস টু এন এর বদলে লিখে দিই ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি, সেখান থেকে আমাদের ডাব্লিউ কত চলে আসবে, আমাদের ডাব্লিউ চলে আসবে পিভিএম তোমার হচ্ছে ডিভাইড বাই আর টি। সো এই মানগুলো যদি বসাই দিই, পি কত, পি হচ্ছে 1 atm, তাই তো? তোমার হচ্ছে এসটিপি। এবং ভর কত, হাইড্রোজেনের ভর, হাইড্রোজেন গ্যাস বলছে, হাইড্রোজেন গ্যাস মানে কি ভাইয়া, H2। তো H2 আণবিক ভর কত, H2 আণবিক ভর m = হচ্ছে তোমার 2, তাই তো? তাহলে H2 আণবিক ভর কত, 2 ইনটু তোমার আয়তন, আয়তন কই ভি দেওয়া আছে ml। এখন তুমি দেখো এখানে আমরা পি যেহেতু এটিএম এ বসাইছি, তাহলে ভি কে লিটারে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা। তাহলে 0.6 লিটার। আর তাহলে কত বসাবো, যেহেতু চাপকে এটিএম এ নিছি, আয়তনকে লিটারে নিছি, তাহলে লিটার এটিএম এর এককটা আর এর একক কত, 0.0821, এবং তার সাথে কি গুণ করে দিব, তাপমাত্রা 0°C বা 273। তাহলে এটা যদি গুণ করি আমাদের ডাব্লিউ চলে আসবে। ডাব্লিউ কত আসবে ভাইয়া, ডাব্লিউ আসবে হচ্ছে 2 × 0.6 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 273। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 0.0535, এত গ্রাম আমাদের অ্যান্সার আসতেছে। তাহলে তুমি দেখো এসটিপি তে 600 ml হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম। তো তারা বিদ্যুৎ দিয়ে কিছুক্ষণ ধরে বিদ্যুৎ চালনা করে এই এত গ্রাম হাইড্রোজেন তৈরি করতে চায়, তাহলে কত সময় লাগবে? তুমি এবার আসো, তুমি জানো ফ্যারাড বলছে যে ভাই ডাব্লিউ ইকুয়ালস টু জেড/আইটি। তো তুমি এবার ডাব্লিউ জানো, জেড তো জানতেই পারবা, কারণ হাইড্রোজেন গ্যাস জানো, তার মানে বসায় বের করতে পারবা। কারেন্ট বলে দিছে, টাইম বের করবা। কি অনেক কঠিন ম্যাথ ছিল না? কঠিন ম্যাথ ছিল বল? জাস্ট খালি পরিবেশ রসায়নের সিম্পল কনসেপ্ট, বাট হুট করে পড়লে মনে হবে আচ্ছা কি দিয়ে কি, এখানে আবার কি সালফিউরিক অ্যাসিড আবার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে কি, এরকম মনে হবে, ঠিক আছে? তাই এটা স্পেশাল ক্যাটাগরিতে ভাগ করছি। আরেকটু টুইস্ট আছে সামনে, দেখো দেখো এখানে যখন আমরা ডাব্লিউ বসাবো, বের করতে হবে কি টাইম, তাই না? তাহলে টাইমটাকে এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে পাঠাই দিই, ডাব্লিউ ডিভাইড বাই জেড আই। তাহলে এবার ডাব্লিউটা বসাই দাও ভাইয়া, ডাব্লিউ কত আসছে 0.535, একটু দেখি 0.053 ঠিক আছে, এই টাইপের মান আসছে। তাহলে 0.05353 এই টাইপের মান আসছে, এবং নিচে জেড। এবার আসো জেড, ভাই হাইড্রোজেন গ্যাস, তাহলে ভর কত 2, তাই তো? এই যে তুমি বিপদে পড়বে এই জায়গায়, যে ভাই এখানে কয়টা তোমার হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, আমি তো এটা জানি না। সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইতে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, বা সেই বিক্রিয়াতে কয়টা ইলেকট্রন তোমার হচ্ছে শেয়ার বা ডোনেট হয়, সেটা তুমি জানো না। তাহলে তোমাকে আমি একটা জিনিস পড়াই যে ভাইয়া এটা স্পেশাল কিসের জন্য, দুইটা স্পেশাল কনসেপ্টের ম্যাথ আমাদের এখান থেকে আসতে পারে। প্রথমত যদি আমাদের ম্যাথ এখান থেকে আসে, তুমি কোথাও আটকাবা না ম্যাথ করতে গেলে, এখানে আটকাবা যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তাহলে মনে রেখো যে সালফিউরিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন এই টাইপের ম্যাথ আসে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন এই টাইপের ম্যাথ আসে, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান হয়েছে কয়টা, ইলেকট্রন আদান প্রদান হয়েছে 2টা, ঠিক আছে? যদি এটা ডিটেলস ক্লাস হইতো তাহলে আমি হচ্ছে একদম ভেঙে বিক্রিয়া দেখাইতাম যেখানে 2টা ইলেকট্রন হয়েছে। আরেকটা কনসেপ্ট আছে, যেহেতু এইটা করলে বাকিটা একরকম, তাই ওটা আর আনি নেই, তুমি এটা করলে বাকিটা করতে পারবা। যে পানি বিয়োজনের বিক্রিয়া, ভাই কার বিক্রিয়া বলবে, পানি ভেঙে গেছে কতটুকু হাইড্রোজেন এবং
কতটুকু তোমার হচ্ছে কি উৎপন্ন হবে, অক্সিজেন। সো পানি বিয়োজনে তোমার যদি কিসের ম্যাথ আসে, হাইড্রোজেন অথবা অক্সিজেন গ্যাস উৎপন্ন, এই ম্যাথটা আসে, তাহলে তুমি আটকাবে একটা জায়গাতেই যে ভাইয়া আমি তো জানি না যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, মনে রাখবা সেখানে ই এর মান হবে 4, কারণ পানি বিয়োজনের বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান হয় 4টা। অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো তুমি অন্য সব যখন তুমি যখন দেখতেছো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো দেখেই বুঝতে ফেলতেছো যে অ্যালুমিনিয়াম মানে কত 3+, তো তোমার ঝামেলা হচ্ছে না। তুমি যখন দেখতেছো কপার সালফেট, তুমি দেখেই বুঝতে পারতেছো কপার মানে কত 2+, তার মানে 2। তুমি দেখতেছো যে ভাইয়া Fe2SO4 3, তাহলে এখানে আয়রন কত ইউজ হয়েছে 3, তার মানে এখানে ই কত 3, দেখলে বুঝতে পারতেছো। বাট এই যে এই দুটো তো বুঝতে পারতেছো না যে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস ই কত, তোমার কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে 2টা। পানি বিয়োজনের বিক্রিয়াতে 4টা, এটা অনেকে জানোই না, মানে অনেকে এই বিক্রিয়া জীবনে দেখোই নাই, জাস্ট খালি আজারি স্যারের বইটা খুলো, পানি বিয়োজনের বিক্রিয়াটা দেখো যে 4টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। ম্যাথ সব কনসেপ্ট সেম, বাট তুমি আটকায় যাবো হচ্ছে এই জায়গাতে, যে তখনই যখন জেড বের করতে যাবা, দেখো জেড বের করতে গিয়ে যখন তুমি এটা বসাবা যে এই যে এইখানে কত বসাবো ভাইয়া, জেড এর জায়গায় ইটা কত বসাবো, এখানে তুমি আটকাবা যে এই গাছে ই কত বসাবো, 1 বসাবো না 2 বসাবো, কত বসাবো, ঠিক আছে? কারণ তুমি তো বিক্রিয়াটা জানো না। তাহলে তুমি জানবা যে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনের তুল্য সংখ্যাটা কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়, 2, ঠিক আছে? কত ভাইয়া 2 ইনটু ফ্যারাডের ধ্রুবক কত 96500। এখন বাকি সব তুমি জানো, আই কত, কারেন্ট কত 2.5, শেষ। বসায় দাও, আমাদের অ্যান্সার চলে আসলো। কত সেকেন্ড সময় যে ভাইয়া 0.05353 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 ইন্টু 2.5, এটা করলে আমাদের আসতেছে 2066.258 সেকেন্ড। তো আমরা যদি হচ্ছে এটাকে মিনিটে নিয়ে যাই তাহলে ডিজিটটা সুন্দর আসবে, এত বড় সেকেন্ড তো দরকার নাই, 60 দিয়ে ভাগ করলে আসতেছে 34.44 মিনিট। সো তুমি ভাই একটু বলো, বাকি সব কনসেপ্ট ঠিক আছে, পরিবেশ রসায়নের এখান থেকে ভরটা বের করে আনলাম, ভর জানলে ফ্যারাডে সূত্রের বাকি সব বের করা যাবে। তো কথা হচ্ছে তুমি আটকাবা ওই জায়গাতেই, এই জন্য এটার নাম কি স্পেশাল ম্যাথ, ঠিক আছে? সো তুমি যখন এই কি করবা, ক্লাসের লেকচার সেটটা আবার রিভাইজ দিবা, তুমি তো অবশ্যই এই স্লাইডটাতে আসবা যে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসে তোমার ই বসাবো কত 2, আর পানি বিয়োজনের বিক্রিয়াতে ই বসাবো হচ্ছে 4, মনে থাকবে, করতে পারবা, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে স্পেশাল ম্যাথ, ঠিক আছে? জাস্ট এই এতটুকু কনসেপ্টে হচ্ছে আটকায় যায় বলাবান, কারণ আমি নিজে আটকাইছি, তোমরা আটকাইছো, আমার স্টুডেন্টরা আটকাইছে, এটা দেখে আমি জানি যে তোমরা কোন জায়গায় এই সূত্রে আটকাবা, ঠিক আছে? এই ম্যাথ অনেকেই পারো, বাট ওই যে ই অনেকে বোঝো না, এটা মুখস্থ বসাই দিছো, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের স্পেশাল ম্যাথ টাইপ শেষ। এবার আসো আমরা হচ্ছে বোর্ড সিকিউ দেখি, যে আমরা যে হচ্ছে এই যে তোমার কম্প্যাক্ট একটা ক্লাসের মাধ্যমে 4টা প্রশ্ন সলভ করলাম, দেখি তো বোর্ডে এই টাইপের জিনিসপাতি আছে কিনা। বোর্ডে একটা স্পেশাল ম্যাথ আছে, সেটাও রেখে দিছি, ঠিক আছে? বোর্ডে একটা স্পেশাল ম্যাথ আছে। তার আগে একটু দেখো এটা কত সালের প্রশ্ন ভাইয়া, দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন। কি বলছে, উদ্দীপকের পি কোষ, এখানে একটা কোষ দেওয়া আছে, এবং দেখো এখানে কি আছে ভাইয়া, কপার সালফেট, এই দেখো কপার সালফেট আছে এখানে, তাই না? দেখো এখানে কপার সালফেট দেওয়া আছে, কপার সালফেট। তো তোমার যে বলছে যে ওই যে কপার সালফেট যে পিটা আছে, এটার মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিছি। কত অ্যাম্পিয়ার ভাই, 5 অ্যাম্পিয়ার। কয় মিনিট, 10 মিনিট। তাহলে কি পরিমাণ ডাব্লিউ, কতটুকু ধাতু জমা হবে? অনেক কঠিন ম্যাথ আসে না বোর্ডে? তাহলে দেখো আমরা জানি, এটা তোমরা একদম ফার্স্ট স্টেপেই করে আসছি, যে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ZIT। ভাই জেড কত, উপরে হচ্ছে ভর, তাহলে এখানে কে, কপার, পি এর মধ্যে আছে কে, কপার, কপারের ভর কত 63.5। নিচে কি বসাবো, কয়টা ইলেকট্রন আদান প্রদান, কপার 2+, তাহলে 2টা ইনটু 96,500 ইনটু কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার ইনটু তোমার হচ্ছে মিনিট কত 10 মিনিট, বাট সেকেন্ডে নেওয়ার জন্য এক্সট্রা একটা 60 গুণ করব। তাহলে অ্যানসারটা কত আসতেছে ভাইয়া, অ্যানসার আসতেছে তোমার হচ্ছে 63.5 ইনটু 5 ইনটু 10 ইনটু 60 ডিভাইড বাই 2 ইনটু 96,500। তাহলে অ্যানসার করলে আসতেছে তোমার 0.987 গ্রাম। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 22 সালের তোমার গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? এটা গ নাম্বারে আসে। তাহলে ফার্স্ট সিকিউ রান। এবার আসো আরেকটা দেখি, যশোর বোর্ড 2023 সালে আসছে। কি প্রশ্ন আসছে, মানে তোমাদের আগের বছর রিসেন্ট যে এইচএসসি পরীক্ষা হচ্ছে সেটা, গত বছর তো পরীক্ষা হয় না 24 ব্যাচের, মানে রিসেন্ট যেটা সেটাই নিয়ে আসছে। কি বলছে, উদ্দীপকের সিলভার দ্বন্দ্ব, উদ্দীপকটা কি? এখানে দেখো সিলভার নাইট্রেট আছে এবং এখানে কিছু ডেটা দেওয়া আছে, বলছে যে টাইম ইজ ইকুয়ালস টু 20 মিনিট এবং 8 এম্পিয়ার কারেন্ট। তাহলে আই আর টিটা দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে উদ্দীপকের মধ্যে টাইমটা দেওয়া আছে তোমার কত ভাইয়া, 20 মিনিট। টাইমটা দেওয়া আছে ভাইয়া 20 মিনিট, আর কারেন্ট আই দেওয়া আছে হচ্ছে তোমার 8 অ্যাম্পিয়ার। এটা উদ্দীপকে দেওয়া আছে এবং যৌগটা দিছে তোমার হচ্ছে সিলভার নাইট্রেট, ঠিক আছে?
তুমি আমারে বলো, এই যে তুমি সিলভারের ম্যাথটা করবা, সিলভারের ভর যদি না জানো, প্রশ্ন দেখবে কোথাও বলেই দেয়নি, কোন জায়গায় যশোর বোর্ডে প্রশ্ন সিলভারের ভরই বলে নাই, কারণ স্যাররা জানে যে এইচএসসি তে তুমি সিলভার দিয়ে একটা ম্যাথও করো নাই ফ্যারাডে সূত্রের, তুমি তো জানো সিলভারের ভর 107, তুমি তো জানো, তাহলে তুমি কেন হচ্ছে করতে পারবা না? বুঝতে পারছো? তাহলে অবশ্যই জানতে হবে। তাহলে আমাদের ম্যাথ শুরু করে দিয়ে আমাদের কি বলছে, কি পরিমাণ, তাই তো? আচ্ছা, পরমাণু জানতেছি, দেখো সিলভার পরমাণু সঞ্চিত হবে কতটুকু, পরমাণু, তাই তো? তাহলে কি দেখো, এটা কি অনেক কঠিন ম্যাথ? আমরা কি করব, আগে ডাব্লিউ বের করব, তারপরে হচ্ছে দুই লাইন ক্যালকুলেশন করে পরমাণু বের করব। তাহলে চলো অ্যানসার শুরু করি। আমরা কি জানি, ফ্যারাডে সূত্র আমাদেরকে বলছে যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড আই টি। সো জেড কি হবে, উপরে সিলভারের ভর, সিলভারের ভর কত, 107, ঠিক আছে ভাইয়া, যদি ভুল না করি তাহলে 107। নিচে কয়টা ইলেকট্রন প্রদান, সিলভার কি এজি প্লাস, তাই তো? দেখো এটা এই যোগটা কি, এজি প্লাস আর হচ্ছে তোমার NO3 মাইনাস, তাহলে সিলভার প্লাস মানে কি 1, তাই তো? তাহলে তোমার হচ্ছে কয়টা ইলেকট্রন প্রদান হবে, একটা, ইনটু 96,500, ইনটু তার সাথে কারেন্ট কি দেওয়া আছে, হ্যাঁ কত, 8 অ্যাম্পিয়ার, কয় মিনিট, 20 মিনিট, বাট আমরা সেকেন্ডে নিয়ে যাবো কত গুণ করে, 60 গুণ করে। আমাদের অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আসতেছে ভাইয়া 107 ইন্টু 8 ইন্টু 20 ইন্টু 60 ডিভাইডেড বাই আমরা হচ্ছে 96,500, এটা করে দিলে আমাদের অ্যান্সার আসবে 10.64 গ্রাম। তাহলে এত গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? এত গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার, এত গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার। এবার কথা হচ্ছে ভাই আমাদের তো ভর জানতেই চাই না, আমাদের জানতেছে পরমাণু, তাহলে আমরা এটা বের করতে বলছি মানে পরমাণু এমনি বের করতে পারবো। তাহলে পরমাণু চলো জাস্ট খালি আর একটা ক্যালকুলেশন বাড়বে। আমরা জানি যে কি W ডিভাইড বাই M ইজ ইকুয়ালস টু অণু অথবা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমাদের বলছে পরমাণুর সংখ্যা x কত, তাহলে x ইকুয়ালস টু কত ভাইয়া, এই ভর ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো, ভর কত ভাইয়া 10.64 ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই, এবার তোমাকে কি আণবিক ভর, সিলভারের আণবিক ভর কত 107, তাহলে বসায় দাও কত আসবে, এখান থেকে আমাদের ভর আসছে অ্যান্সার ইনটু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 107, আমাদের অ্যান্সার আসবে 5.99 into 10 to the power 22, 5.99 into 10 to the power 22, এত টি, ঠিক আছে? এগুলো তো টি, তাই না? তাহলে এই দেখো যে সিম্পল ম্যাথ, ভরটা বের করলাম, ভর দিয়ে হচ্ছে অনুসংখ্যা বের করলাম। তাহলে এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 23 সালের প্রশ্ন। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে প্রশ্ন যাই। ওকে, এরপরে প্রশ্ন দুইটা একটু আলাদা, বা আমরা যতক্ষণ করতেছিলাম ভর বের করো, অনুসংখ্যা বের করো, সময় বের করো, কারেন্ট বের করো, ঠিক আছে? এগুলো সবই তুমি এখন করে ফেলছো, যেহেতু প্রায় আমরা 6টা ম্যাথ প্র্যাকটিস করছি। তোমার এখন এগুলো একদম, তুমি খালি টেস্ট পেপার নিয়ে বসো, এই ম্যাথে তুমি আর কখনো আটকাবাই না। বাট এই যে ম্যাথটা, এই ম্যাথটার কনসেপ্টটা কি, একটা প্রশ্নটা পড়ি, দেখো কি বলতেছে। বলছে উদ্দীপকের এ পাত্রের দ্রবণে কি আছে, এখানে জিঙ্ক নাইট্রেট আছে, এবং এটার আয়তন দেওয়া আছে 600 ml, ঘনমাত্রা দেওয়া আছে 0.4, ঠিক আছে? তো এখানে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিবে, সে হচ্ছে 15 মিনিট ধরে চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? আমাদের বলছে ঘনমাত্রা, দেখো দ্রবণের ঘনমাত্রা কত হবে। এখন কথা হচ্ছে ভাই ঘনমাত্রা তো যেখানে 0.4 দেওয়াই আছে, আবার ঘনমাত্রা জানতে চাইছে, মানে জিনিসটা বুঝি নেই, এই কনসেপ্টটাকে বুঝি, তারপরে তুমি দেখো ম্যাথ অটোমেটিক হয়ে গেছে। তাহলে দেখো আমরা একটু একটা পেজ বোঝার জন্য কপি করে নিই। দেখো এই দেখো, হ্যাঁ তুমি বুঝছো যে তোমার এখানে কি আছে, তোমার এখানে একটা পাত্র আছে, তুমি তড়িৎ বিশ্লেষণ করবা, এখানে তোমার অ্যানোড আছে, এখানে তোমার ক্যাথোড আছে, এবং এখানের মধ্যে এই যে দ্রবণের মধ্যে কি ঘোরাঘুরি করতেছে, জিঙ্ক নাইট্রেট, তাই তো? এই যেগুলা কি, এগুলো হচ্ছে ভাই জিঙ্ক নাইট্রেট, এবং তার মধ্যে আমাদের সেই জিঙ্কটা আছে। তো তুমি যখন 10 এম্পিয়ার বিদ্যুৎ দিবা 15 মিনিট ধরে, তখন কি হবে, ফ্যারাড কি বলছে যে এখান থেকে গিয়ে কি হবে, ও ক্যাথোডের গায়ে গিয়ে জমা হবে, এবং কতটুকু জমা হবে বা কতটুকু সঞ্চিত হবে সেটা হচ্ছে W=ZIT। এগুলো তোমরা করতেছি। তাহলে কতটুকু এই দ্রবণ থেকে গিয়ে ক্যাথোডের গায়ে সঞ্চিত হবে সেটা তুমি বের করতেছো না? এখন তুমি বুঝো যে এখানে তোমার কিছু পরিমাণে জিঙ্ক তো আগে ছিল, এখানে কি আয়তন দেওয়া আছে 0.4 মোলার দেওয়া আছে না? তো যেই জিঙ্কটা আগে ছিল তখন ঘনমাত্রাটা ছিল 0.4 মোলার, বাট যখন তুমি 10 এম্পিয়ার বিদ্যুৎ দিলা 15 মিনিট ধরে, কিছু জিঙ্ক এই দ্রবণ থেকে এই পাত্রের গায়ে জমা হবে, এবং জিঙ্কের পরিমাণটা দ্রবণের মধ্যে বা পানির মধ্যে কমে যাবে না? তাহলে কমে গেলে ঘনমাত্রাটাও কমবে কিনা বলো, ঘনমাত্রা কমবে তো। তাহলে এই যে তারা বলতে চাইছে যে আলটিমেটলি ফাইনাল ঘনমাত্রাটা কত, আগের ঘনমাত্রা ছিল এইটা, পরে কত হয়েছে একটু বলো। তাহলে কেন কমবে জিনিসটা বুঝতে পারতেছো যে ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে কেন, কারণ আমাদের দ্রবণের মধ্যে আগে যে জিঙ্ক ছিল সেই জিঙ্ক গুলো কি হচ্ছে, দ্রবণ থেকে গিয়ে ক্যাথোডের গায়ে জমা হচ্ছে, তাই তো? এবং সেটা আমরা W=ZIT দিয়ে বের করি। তাহলে যতটুকু জমা হচ্ছে ও তো আর এই পানির মধ্যে নাই, তাহলে এই পানির মধ্যে যে জিঙ্কটা ছিল তার ঘনমাত্রা কমে গেল না?
ভর কমে গেল না, তাহলে এই যে এটা আমাদেরকে বের করতে হবে। এখন এর জন্য স্টেপটা কি ভাই, কিভাবে বের করবো? দেখো প্রথমত আমাদের জন্য আমরা যেটা করব, বর্তমানে কতটুকু জিঙ্ক আছে সেটা বের করব, এবং এর জন্য তোমাদের জাস্ট খালি 9 10 একটা কনসেপ্ট লাগবে। ভাই কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? ভি দিছে কত ভাইয়া? 600 ml। ঠিক আছে ভাই, ঘনমাত্রা বর্তমানেটা বলে দিছে যে বর্তমানে আছে 0.4 মোলার। কাজ করতেছি জিঙ্ককে নিয়ে। জিঙ্কের আণবিক ভর কত? জিঙ্কের আণবিক ভর হচ্ছে ভাই 65। ভাইয়া ভি জানো, এস জানো, এম জানো? তুমি কি পড়ছিলা ক্লাস 9 10 এ যে ডাব্লিউ বের করার সূত্র হচ্ছে এস এম ভি ডিভাইডেড বাই 1000। তার মানে কি, আমরা এই যে বর্তমানে যেগুলো এখানে আছে, যা আছে এই এই ফ্যারাডে সূত্রে অ্যাপ্লাই করার আগে যা ছিল সেই ভরটা বের করব। তাহলে এখানে ধরো হচ্ছে যেই ভরটা আসবে, যেটা আসবে এটা বর্তমানে আছে, এরপর আমরা ফ্যারাডে সূত্র অ্যাপ্লাই করব। কিছু জিঙ্ক এই পানি থেকে গিয়ে এখানে জমা হবে, তাই তো? দেন এগুলাকে আমরা বাদ দিয়ে দিলে ফাইনালি পানির মধ্যে কতটুকু তোমার জিঙ্ক আছে সেটা বের করতে পারবো না। আমরা কি করব, ফার্স্টে এখানে কতটুকু আছে সেটা বের করব, এরপরে ফ্যারাডে সূত্রে জেডআইটি দিয়ে বের করব যে কতটুকু জমা হইলো। তারপরে এদেরকে যদি মাইনাস করে দেই তাহলে পাওয়া যাবে না যে বর্তমানে পানিতে কতটুকু আছে। আগে ছিল এইটা, চলে গেছে এইগুলা, তাহলে দুটাকে বিয়োগ করে দিলে পাওয়া যাবে ফাইনাল ডাব্লিউ, এন্ড সেখান থেকে আবার উল্টা তোমার হচ্ছে এসএমবি ডিভাইড বাই 1000 সূত্র অ্যাপ্লাই করে এস বের করে ফেলবো। কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে ফার্স্টে আমরা বের করবো এখানে কতটুকু আছে, ফ্যারাড দিয়ে বের করবো কতটুকু গেছে, তাহলে আছে মাইনাস গেছে বিয়োগ করলে পেয়ে যাবো যে পানিতে বর্তমানে কতটুকু আছে, এবং সেখানে সেই ডাব্লিউ থেকে আমরা বের করে ফেলবো বর্তমানের ফাইনাল ঘনমাত্রা। তাহলে এই কনসেপ্টের ম্যাথটাই আলটিমেটলি কুমিল্লা বোর্ডে আসছে, এবং তুমি দেখো হুবহু ম্যাথ রাজশাহী বোর্ডে 23 সালে আসছে। এবং তোমরা বলো যে ভাই রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ডে গেলে কঠিন প্রশ্ন হয়, কারণ কি তুমি পড়ে যাও নাই। একদম সিম্পল ভাই, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইড বাই 1000 তুমি কি করো নাই? 9 থেকে পড়ছো না? ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি তুমি করো নাই? দুটাকে যোগ বিয়োগ করা, দুইটা জিনিসকে যোগ বিয়োগ করা তুমি শিখো নাই? এখানে এমন কোন কনসেপ্ট আছে যেটা তুমি পারো না? জাস্ট খালি ইন্টারলিংক করতে হবে, একটার সাথে একটা কনসেপ্ট মিলাইতে হবে। এখন এগুলা মিলানোর কাজ কি পরীক্ষার হলে গিয়ে মিলাবা না? এই যে এখন প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তাইলে ক্লাস করার পরে ফ্যারাডের সূত্রে কেউ যদি খালি টেস্ট পরীক্ষাতে সিকিউ অ্যান্সার করতে না পারছো, তাহলে দেখো তাহলে কিন্তু এই কষ্টে আসলে কোনো মূল্য নাই, ঠিক আছে? এবং মাইরও খাওয়া হাতে। ওকে, তাহলে চলো আমরা ম্যাথটা করি, তাহলে তুমি বুঝে যাবা। আমাদের বলছে ঘনমাত্রা কত, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, যে বর্তমানে কতটুকু জিঙ্ক আছে সেটা বের করা। বর্তমানে পানির মধ্যে কতটুকু জিঙ্ক আছে, তাহলে চলো সেটা আগে বের করি। আমরা জানি কি ভাইয়া, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইড বাই তোমার হচ্ছে 1000। তাহলে এস বর্তমানে কতটুকু আছে ভাই? 0.4। ভাই এম কত জিঙ্কের? 65। ভাই ভি কত? 600 ml ডিভাইড বাই তোমার হচ্ছে 1000। তাহলে তুমি দেখো যে বর্তমানে কতটুকু জিঙ্ক আছে দ্রবণের মধ্যে বা পানির মধ্যে, সেটা চলে আসবে কত? 0.4 65 600 ডিভাইড বাই 1000। এটা করলে আসতেছে বর্তমানে আছে তোমার 15.6 গ্রাম, ঠিক আছে? জিঙ্ক বর্তমানে আছে 15.6 গ্রাম। এবার যখন তুমি ফ্যারাডে সূত্র দিয়ে কারেন্ট এবং টাইম অ্যাপ্লাই করলা, তখন কতটুকু চলে যাবে? এটাকে আমি দিলাম হচ্ছে তোমার W1। সো এরপরে এটাকে দিলাম W2। W2 সমান সমান কত ভাই? ZIT। তো তুমি জানো কি ভাই, জিঙ্কের ভর হচ্ছে 65 এবং জিঙ্ক কত হয়? 2+, তাহলে কত হবে? 2 ইন্টু 96,500 ইন্টু কারেন্ট কত ভাইয়া? 10 এম্পিয়ার ইন্টু 15 মিনিট, তার সাথে আবার গুণ করতে হবে কি 60 সেকেন্ড, তাই না? সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে এই যে এতগুলা জিঙ্ক কি হয়ে যাবে তোমার ক্যাথোডে চলে যাবে, এতটুকু সঞ্চিত হয়ে যাবে, ওরা তো আর পানির মধ্যে থাকবে না। তো দুইটাকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাবো যে কতটুকু বর্তমানে আছে। তাহলে চলো এটা বের করি, কত আসে? 65 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু 60 ডিভাইড বাই 2 ইন্টু 96,500, ঠিক আছে? 26,500। এটা করলে আসতেছে 3.03 গ্রাম। তার মানে এই যে কতটুকু সঞ্চিত হয়েছে বা কতটুকু ক্যাথোডে চলে গেছে, এত ছিল, এত পানির মধ্যে এতটুকু চলে গেছে। তাহলে বর্তমানে আছে কত? তাহলে বর্তমানে অবশিষ্ট জিঙ্কের পরিমাণটা কত? তাহলে বর্তমানে অবশিষ্ট ভরটা যদি আমরা বের করতে চাই, এটাকে আমরা ধরলাম ধরো ডাব্লিউ, এটা কত আসবে? আগে ছিল W1, চলে গেছে ফ্যারাডে সূত্র দিয়ে W2, তাহলে বর্তমানে আছে কত? 15.6 মাইনাস 3.03, তাহলে এটা করলে আসতেছে 12.57। তার মানে বর্তমানে দেখো তো জিঙ্কের ভর কমছে না, কিছু চলে গেছে, তার মানে এতটুকু আছে, তাহলে ঘনমাত্রাটা কমবে। এবার দেখো তুমি ডাব্লিউ জানো, জিঙ্কের ভর জানো, ভাই আয়তন কি চেঞ্জ হয়েছে?
এই পাত্রটাকে আমি কি বড় বানাই ফেলছি, ছোট বানাই ফেলছি? ওটা তো 600 মিলে আছে। তাহলে এখন দেখো জাস্ট খালি ভর চেঞ্জ হয়েছে। তাহলে তুমি এবার বাকি ম্যাথটা করো, আবারও সেম সূত্র যে ভাইয়া W ইকুয়ালস টু কি এস এম ভি, তাই তো? W ইকুয়ালস টু এস এম ভি ডিভাইড বাই 1000। বাট এবার তুমি W জানো, M জানো, V জানো, S বের করবা যে পরিবর্তিত ঘনমাত্রা কত। সেটা কত আসবে? W কত ভাইয়া? W হচ্ছে তোমার বর্তমানে আছে 12.57 ইন্টু জিঙ্কের ভর 65 ইন্টু, আচ্ছা উল্টা পাল্টা করতেছি, S এর তো সূত্রই হয় নাই, ঠিক আছে? S এর তো সূত্রই হয় নাই, S এর তো সূত্রই হয় না, আগে সূত্র বানাই ফেলি। S সমান সমান কত তোমার 1000 W ডিভাইড বাই MV। তাইলে W কত ভাইয়া? বর্তমানে আছে কতটুকু ভাইয়া? 12.57 ইন্টু তোমার সূত্রের 1000 ডিভাইড বাই M, জিঙ্কের ভর কত 65 এবং আয়তন আগেও 600 ছিল, পরেও 600 আছে। ঘনমাত্রা চেঞ্জ হয়েছে জাস্ট খালি ভর কমার কারণে। তাহলে এবার দেখো ফাইনাল ঘনমাত্রা চলে আসছে 12.57 ইন্টু 1000 ডিভাইড বাই 65 ইন্টু 600। এটা যদি আমরা করি আমাদের অ্যান্সার চলে আসবে 0.32 মোলার। আগে ছিল 0.4 মোলার, দেখো 0.4 মোলার, এখন হয়ে গেছে 0.32 মোলার। কারণ এই যে কিছু পরিমাণ কমে গেছে, ঘনমাত্রাটা কমে গেছে। বুঝতে পারছি কুমিল্লা বোর্ড 23 সাল। তাহলে কুমিল্লা বোর্ড 23 সাল যদি বুঝো, তাহলে দেখো রাজশাহী বোর্ড 23 সাল কি বলছে? বলছে বিদ্যুৎ প্রবাহের পরে পি পাত্রের দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। সেম প্রশ্ন তো, কিন্তু এখানে দিছে তোমার হচ্ছে নিকেল এবং কি কি ডেটা দেওয়া আছে। এই দেখো কি কি ডেটা দেওয়া আছে ভাইয়া। কারেন্ট দেওয়া আছে হচ্ছে তোমার 2.5 এম্পিয়ার, সময় দিছে 2 ঘন্টা, এবং এখানে নিকেল আয়তন টায়তন সব দেওয়া আছে যে তোমার 500 ml সব দেওয়া আছে, 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট, ঠিক আছে? তাহলে আমি ডেটাগুলো তোমাদের এখানে লিখে দিচ্ছি কি কি দেওয়া আছে ভাইয়া। এখানে টাইম দেওয়া আছে তোমার হচ্ছে 2 ঘন্টা বা 2 আওয়ার, কারেন্ট দেওয়া আছে তোমার হচ্ছে 2.5 এম্পিয়ার, ভি আয়তনটা দেওয়া আছে তোমার হচ্ছে 500 ml এবং বর্তমান ঘনমাত্রাটা কত দেওয়া আছে 1 মোলার। তোমার বলছে ফাইনাল ঘনমাত্রা বের করতে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, যে বর্তমানে কতটুকু নিকেল আছে সেটা বের করা। এটা যদি নিকেল, তাহলে আমরা দেখব নিকেল কতটুকু আছে। তাহলে চলো ফার্স্ট কাজটা করে ফেলি। ফার্স্ট কাজ কি, আমরা জানি যে W ইজ ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000। তাহলে S বর্তমানে কত আছে 1 মোলার ইনটু নিকেলের ভর কত, নিকেলের ভর হচ্ছে তোমার 59 বসাইতে পারো, বা অ্যাকচুয়ালটা হচ্ছে তোমার 58.7, ঠিক আছে? অ্যাকচুয়ালটা হচ্ছে 58.7 ইনটু, এই দেখো তুমি ভর মুখস্থ না করলে কিন্তু করতে পারবে না, আগেই বলছি ভর তোমাকে মনে রাখতে হবে। এবং তোমার বর্তমান আয়তনটা দেওয়া আছে 500 ডিভাইড বাই তোমার হচ্ছে 1000। এটা করলে পেয়ে যাবা যে বর্তমানে নিকেল কতটুকু আছে। এরপরে আমরা ফ্যারাডের সূত্রে অ্যাপ্লাই করে দেখবো কতটুকু চলে গেল, তারপরে বিয়োগ করে সেখান থেকে বের করে ফেলবো। তাহলে চলো 58.7 ইন্টু 500 ডিভাইড বাই 1000, এটা করলে বর্তমানে নিকেল আছে হচ্ছে তোমার 29.35 গ্রাম, এতটুকু নিকেল আছে। এরপরে দেখো তো এটাকে আমরা দিলাম W1, ঠিক আছে? একটু সুন্দর করে লিখি, একটু সুন্দর করে লিখি, তাই হাতের লেখা তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? হাতের লেখাটা একটু খারাপ, কিছু করার নাই। এরপর দেখো ভাই W2 সমান সমান ধরে নিলাম ZIT, ভাই Z কত উপরে আণবিক ভর বা নিকেল আণবিক ভর কত 58.7, বা তুমি 59 দিতে পারো, সমস্যা নাই, তোমার যদি মনে থাকে 59 দিতে পারো। নিকেল কত, এখানে কি দেওয়া আছে নিকেল 2+ দেওয়া আছে, নিকেল নাইট্রেট নিকেল 2+, তাই তো? তাহলে 2 ইন্টু 96,500 ইন্টু কারেন্ট কত দেওয়া আছে 2.5 এম্পিয়ার, কত ঘন্টা 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা ইন্টু 1 ঘন্টায় কত 3600 সেকেন্ড না? তাহলে দেখো 3600 সেকেন্ড দিয়ে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো যে কতটুকু চলে গেল নিকেল, কতটুকু জমা হইলো, কতটুকু সঞ্চিত হইলো, সেটাই তো বের করতে বলছে ফেরাট, তাই তো? তাহলে দেখো ফ্যারাড সূত্র আমরা বের করে ফেলি 58.7 2.5 2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, এইটা করলে আমরা পেয়ে যাবো 5.47 তোমার গ্রাম। তাহলে ছিল এত গ্রাম সঞ্চিত হয়ে গেছে, দ্রবণ থেকে চলে গেছে, তাহলে বর্তমানে আছে কত বিয়োগ করো। তাহলে অবশিষ্ট তোমার হচ্ছে নিকেলটাকে বের করে ফেলো। তাহলে অবশিষ্ট তোমার হচ্ছে নিকেল আসবে W ধরলাম, এটা হচ্ছে W1 মাইনাস W2 করলে কত আসবে 29.35 মাইনাস 5.47 ইজিক্যালস টু আসবে 23.88 গ্রাম। তাহলে এই যে আমাদের কাজ শেষ। বর্তমানে আছে এতটুকু, আগে ছিল একটু, বর্তমানে আছে এতটুকু। এই কাজটা বের করার জন্য আমরা ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করছি, তাই এই ম্যাথটা তড়িৎ রসায়নে দেওয়া আছে। বুঝতে পারছো? জাস্ট পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন মিলে একটা ম্যাথ দিয়ে রাখছে। কত সুন্দর কনসেপ্টের ম্যাথ, তুমি এরপরে আশা করি আর কখনো এই ম্যাথ দেখলে তুমি হচ্ছে ভয় পাবা না। তাহলে এরপরে আসো, আমরা কি জানি, আমরা জানি যে W ইজিক্যালস টু হচ্ছে SMV ডিভাইড বাই 1000। আমরা বের করব S সমান সমান কত আসবে W ইন্টু 1000 ডিভাইড বাই MV। তাহলে W কত দেওয়া আছে ভাইয়া, W আছে কত বর্তমানে 23.88
ইন্টু সূত্রের 1000 ডিভাইড বাই এম, নিকেলের ভর কত 58.7 ইন্টু আয়তন তো চেঞ্জ হয় নাই, ওই দ্রবণ তো আর বড় ছোট হয় নাই, এটা কত 500, তাহলে 500 এম যা আছে তাই করলে কত আসতেছে তোমার 23.88 ইন্টু 1000 ডিভাইড বাই 58.7 ইন্টু 500, তাহলে এখানে আসতেছে 0.81 মোলার। তাহলে ছিল 1 মোলার হয়ে গেছে 0.81 মোলার, কারণ মাঝখানে কিছু কি হয়েছে তোমার নিকেল কিছুটা ওই যে তোমার সঞ্চিত হয়ে গেছে ক্যাথোডে গিয়ে। তাহলে এই দেখো আমাদের তড়িৎ রসায়নের প্রথম যে কনসেপ্টটা ফ্যারাডের সূত্র, সেটা আমরা একটা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে যত ধরনের ম্যাথ তোমার আসতে পারে, যত ধরনের প্রবলেম তুমি ফেস করতে পারো, যেখানে যেখানে তুমি আটকাইতে পারো সেগুলো ভাই করাই দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমার কাজ টেস্ট পেপার নাও, ফ্যারাডের সূত্র থেকে একটা ম্যাথে তুমি আটকাইলে ভাইয়ারে বলে যে ভাই আমি এই ম্যাথে আটকাইছি, এবং তুমি দেখবা ভাইয়া যেগুলো করাইছি সেগুলো বারবার করে আসতেছে, বারবার করে আসতেছে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হবে তড়িৎ রসায়নের সেকেন্ড ক্লাসটা, যেখানে আমরা ই সেল এবং নার্নস্ট ইকুয়েশন পড়বো। সেখান থেকে কিন্তু কয়টা সিকিউ আসছে ভাইয়া, 45টা সিকিউ আসছে। ঠিক আছে, তাহলে আমরা সেটা কভার করবো। সেই লেকচার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।